ভার্সিটির ক্যান্টিনে বসে আছে স্নিগ্ধ, স্নিগ্ধা আর প্রভা। তুরাজকে স্যার ডেকেছে আর ধ্রুব এখনো আসেনি। হাই তুলছে প্রভা। গতকাল রাতে একটু দেরিতে ঘুমিয়েছে তো তাই আর কি। ওর হাই তোলা দেখে স্নিগ্ধ খোঁচা মেরে বলল, কি ছোট ভাই আমার সারা রাত সজাগ রেখেছি নাকি? প্রভা চোখ গরম করে তাকালো স্নিগ্ধ। চোঁচকে আর ভাব নিয়ে থাকে বলে, শলি, আমার মাথায় ধরে না, তুই এখনো বলে দিচ্ছিস না কেন তোর মনের কথা? অসহায় শ্বাস ফেলে প্রভা শুধোয়, সেরকম পরিস্থিতি থাকলে কবেই বলে দিতাম। তোর আর সেই পরিস্থিতি আসবে না। বসে থাক তুই, পরে যখন রুদ্ধ তোর আঁচল ছেড়ে আরেকজনের আঁচল ধরে ঝুলে পড়বে তখন বুঝবি। স্নিগ্ধার কথা জবাবে প্রভা আত্মবিশ্বাসের সাথেই বলে, কখনোই না। প্রভার কথা শুনে স্নিগ্ধ জিজ্ঞেস করে, আচ্ছা প্রভা, তোদের ফ্যামিলি তোদের মেনে নিবে না কেন? মানে এখানে মেনে না নেওয়ার কি আছে? পৃথিবীতে অসংখ্য সিনিয়র জুনিয়র কাপল আছে। করুণ দৃষ্টিতে তাকায় প্রভা নিজের বন্ধুদের দিকে। স্নিগ্ধর কথায় সবাই সায় জানিয়ে স্নিগ্ধাও বলে, হ্যাঁ তাই তো, স্নিগ্ধ তো একদম ঠিক কথাই বলেছে। আমি জানি না এত কিছু, তবে যতদূর জানি আমার নাকি কোনো ফুপু ছিল। সে তার থেকে বয়সে ছোট জুনিয়র এক ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়ায়। কৌতূহল নিয়ে স্নিগ্ধ জিজ্ঞেস করে, তারপর? তারপর আর কি, দাদাজান সেই সম্পর্ক মেনে নেয় না। তার ভাষ্যমতে ছেলে মেয়ের থেকে বড় হতে হবে। মেয়ে কেন ছেলে থেকে বড় হবে? মেয়ে কি ছেলেকে চাকরি করে খাওয়াবে নাকি? প্রভার কথার মাঝে ফোরন কাটে স্নিগ্ধা। ওই ফুপু কি তোর আপন ফুপু ছিল? হ্যাঁ, 3 ভাইয়ের পর এক মেয়ে হয় দাদাজানের, আর ভাইদের চোখের মনি ছিলেন ফুপু। কিন্তু এরকম একটা অসমবয়সী সম্পর্কে জড়ানোর কারণে দাদাজান ফুপুর সাথে সব সম্পর্ক ত্যাগ করেন। মূলত তার ইগো হার্ট হয়, কেন তার কথা শুনলো না। আশ্চর্য তো, এখন একজনকে ভালো লাগতেই পারে, তাই বলে সম্পর্ক ত্যাগ করবে? স্নিগ্ধার কথায় স্নিগ্ধ বলে, সে না হয় বুঝলাম প্রভা, তারপরের কাহিনী বল। মানে তোদের সাথে কি তোর ফুপুর এখনো যোগাযোগ আছে কোনো? এই না, নেই। সেই ঘটনার পরে ফুপু তো ওই ছেলের সাথে বের হয়েই গেল। কিন্তু এতে করে দাদাজানের রাগ আরও বাড়লো। তিনি নিয়ম জারি করলেন, এই বাড়িতে যেন কোনো মেয়ে তার থেকে বয়সে ছোট কারোর সাথে সম্পর্কে না জড়ায়। এবারে প্রভার সাথে সাথে স্নিগ্ধ আর স্নিগ্ধার বুক চির বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। স্নিগ্ধ আফসোস করে বলতে লাগলো, বুড়ো মৌলে তো মৌলই, সাথে তোর জন্য সমস্যার পাহাড় রেখে গেল। চাচি মারল প্রভা স্নিগ্ধার মাথায়, কিরমির করে বলে, বেয়াদব বুনি আমার দাদা হয়, বুঝলি? হ্যাঁ, মানছি তার রাগ বেশি ছিল, তাই বলে একজন মৃত মানুষ নিয়ে এভাবে বলতে পারিস না। হাত জোর করে মাপচর ভঙ্গি করে স্নিগ্ধা বলে, মাফ কর মই, তুই তোর সমস্যা নিয়ে থাক। আমি আর তোর ওই মৃত দাদুর সম্পর্কে কিছুই বলবো না। দুজনকে একবার করে দেখি নিয়ে এবার আড়মোড়া ভেঙে বলে উঠে স্নিগ্ধ, তোরা কি এখন ঝগড়াই করবি? আমার কিন্তু হেব্বি খেতে লেগেছে, আমি গেলাম খাবার আনতে। প্রভা স্নিগ্ধা দুজনে ঝাঁপিয়ে পড়লো ওর উপর। কিল ঘুষি মেরে বলল, তোর একারে খিদে পেয়েছে নাকি? আমাদেরও তো পেয়েছে, যা আমাদের জন্য নিয়ে আয়। নিজের পিঠ ডলতে ডলতে বলে উঠল স্নিগ্ধ। তাই বলে এভাবে মারবি তোরা? কিট মারটাই না মারলি? খেকিয়ে উঠল প্রভা, হাত ঘোরাতে ঘোরাতে জানায়, আরেকবার মার খেতে না চাইলে উঠ তুই। যাচ্ছি তো। এই বলেই উঠে চলে গেল স্নিগ্ধ খাবার আনতে। ওর যাওয়ার পথে পিছু ডাকলো প্রভা, বলল, বাকি 2 বলদের খাবারগুলোও আনিস। বুঝতে অসুবিধা হলো না বাকি 2 বলদ বলতে প্রভা ধ্রুব আর তুরাজের কথাই বলেছে। মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে চলে গেল খাবার কাউন্টারের কাছে। ভার্সিটির গেট দিয়ে দাপটের সাথে রুদ্ধকে বাইকটা ঢোকাতে তড়িঘড়ি করে সেদিকেই গেল বর্ণ। আজ ত্রিধা আসেনি, ওর মায়ের শরীর খারাপ থাকায়। বর্ণের সামনেই একদম কাত করে বাইকের ব্রেক কষল রুদ্ধ। তারপর হেলমেট খুলে নিজের লেয়ার কাট চুলগুলো হাত দিয়ে উপরের দিকে ঠেলে দিল। জেনিমের শার্ট আর ঢিলে ঢালা কালো প্যান্ট পরেছে রুদ্ধ। শার্টটা গায়ের সাথে আঁটুসাঁটু হয়ে আছে, উপরে একটা বোতাম অবহেলায় খুলে রেখেছে। হাতে সিলভারের ব্রেসলেট, গলায় ঝুলছে লকেট। এলোমেলো ছেলেটার এই উস্কো খুস্কো লুকেও মারাত্মক সুদর্শন লাগছে। বাইক পার করে হেলমেট বাইকের সাথে রেখেই এক হাত বাড়িয়ে প্রাণপ্রিয় বন্ধুর গলায় হাত দিয়েই বলে, চল। বর্ণ মাথা নাড়িয়ে হাঁটতে থাকে বন্ধুর সাথে। হাঁটতে হাঁটতে এদিক সেদিক একবার নজর বুলায় রুদ্ধ। না, আজ মাঠে প্রভাদের গ্রুপ দেখা যাচ্ছে না। কিছু একটা মাথায় আসতে বর্ণকে নিয়ে হাঁটা লাগায় ক্যান্টিনের দিকে। ক্যান্টিনে 2টো ছেলে এসে দাঁড়ায় প্রভাতের টেবিলে।
টেবিলে চোক্কা দিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। টোকার আওয়াজে প্রভা, স্নিগ্ধা দুজনেই তাকায়। ছেলে দুটোর দিকে জিজ্ঞেস করে স্নিগ্ধা। জি, কিছু বলবেন? শয়তানি হাসি দিয়ে দুজনই ছেলের একজন ছেলেই বলে। হ্যাঁ জান। কপাল কুঁচকে যায় স্নিগ্ধ প্রভার। ঝাঁঝালো গলায় বলে প্রভা। জান মানে? এ মিস্টার, কে আপনার জান? উফ শালিকা, তোমার ঝাঁঝালো রূপ তো বুকে গিয়ে লেগেছে, কিন্তু আপাতত তোমার বান্ধবীকে চাই আমাদের। তারপর আর কোনো কিছু না বলতে দিয়েই কথা বলা ছেলেটা স্নিগ্ধার হাত চেপেই ধরে। এই দেখে তো চেঁচিয়ে ওঠে স্নিগ্ধা। এই কি করছেন কি? ছাড়ুন বলছি। কিন্তু ছাড়ে না ছেলেটা, বরং অসভ্যতা করতে লাগে। প্রভা কি করবে বুঝতে পারছে না। স্নিগ্ধটাও গেল খাবার আনতে। কি করবে ভাবতে ভাবতেই ওর ভাবার মাঝে কারো শক্তপোক্ত ঘুষি খেয়ে ছেলেটা নিচেই পড়ে। রুদ্রমুচি হয়ে দাঁড়িয়ে আছে স্নিগ্ধ। এক হাতে বোনকে আগলে রেখেছে নিজের সাথে। ফোঁস করে শ্বাস ছাড়ছে। ভাইয়ের রাগ দেখে ঘাবড়ে যায় স্নিগ্ধা। আটকাতে গেলে বাদ সাথে স্নিগ্ধ ছেলেটার নিকট গিয়ে তার কলা টেনে দাঁড় করায়। তারপর শুরু করে একের পর এক প্রহার। স্নিগ্ধ আর স্নিগ্ধা যতই বিপরীত মেরুর হোক, যতই তাদের ঝগড়া হোক, একজন আরেকজনকে দেখতে না পারে না বলুক, তবুও বোনের এমন অসম্মান কোনো ভাই মেনে নিতে পারে না। মেনে নিবেই বা কিভাবে? আর যেখানে সেখানে স্নিগ্ধ সর্বদা বোনকে আগলে রাখে। বাবা মা দূরে থাকায় তা আরো বেশি। মারামারির মাঝে ক্যান্টিনে আগমন হয় রুদ্ধের। সামনে এমন ছেলে মেয়েদের জটলা দেখে ফ্রু কুচকে যায় তার। বন্ধকে নিয়ে সামনে এগোয়। রুদ্ধকে আসতে দেখেই ভিড় থেকে সাইড করে দিয়ে সবাই দাঁড়ায়, কারণ এই ভার্সিটির প্রত্যেকে খুব ভালো করে রুদ্ধকে চেনে। সিনিয়র না হয়ে পুরো ভার্সিটি কাঁপিয়ে বেড়াচ্ছে রুদ্ধ। দুই হাত প্যান্টের পকেটে গুজে দাঁড়া স্নিগ্ধ আর সেই মার খাওয়া ছেলেটির সামনে শান্ত দৃষ্টি দিয়ে সব কিছু একবার পরখ করে নেয়। তারপরও শকুনের ন্যায় দৃষ্টি নিয়ে তাক করে পাশে দাঁড়ানো প্রভার দিকে। মেয়েটা স্পষ্ট কাঁপছে। কেন কাঁপছে? ওকে কি কেউ ডিস্টার্ব করলো? কথাটা মাথায় আসতেই শক্ত হলো চোয়াল। দাপুটে পা ফেলে গিয়ে দাঁড়ালো প্রভার সামনে। ঝাঁঝা গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? পরিচিত গলা পেতে নিচু করে রাখা মাথাটা এবার তুলল প্রভা। রুদ্ধকে দেখেই যেন জানে প্রাণ এলো তার। তারপর আস্তে আস্তে সব ঘটনা খুলে বলল প্রভা। ঘটনা শুনেই ভাঁজ পড়া কপাল শিথিল হলো তার। তবে গম্ভীর মুখশ্রীর পরিবর্তন এলো না। ধীরে ধীরে এগিয়ে গেল ছেলেটির পানে। এক হাঁটু ভাঁজ করে মাটিতে বসে পড়ে থাকা ছেলেটির দিকে একবার পরখ করলো। পরপরই উঠে দাঁড়িয়ে মুখ দিয়ে চুকচুক আওয়াজ বের করে স্নিগ্ধকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি স্নিগ্ধ ভাই, এভাবে কেউ মারে? অবাক হয়ে গেল স্নিগ্ধ। তার অবাক হওয়াকে পাত্তাই দিল না রুদ্ধ। নিজের মতো করে বললাম, হাড় দিয়ে যদি না ভাঙতে পারলে তাহলে আর সেটা কিসের মার হলো? এবারে বুঝলো স্নিগ্ধ রুদ্ধের কথা। কিছু বলবে তার আগে চিতা ভাগের মতো আক্রমণ করলো রুদ্ধ সেই ছেলেটির উপর। এক ঘুষিতে নাক ফেটে রক্ত বের হয়ে গেল ছেলেটার। হাত বাঁকিয়ে ধরল, এতটা জোরে ধরেছে যে মট মট শব্দে হাতটাই বুঝি ভেঙেই গেল। ছেলেটাও ও মাগো বলে চিৎকার করে উঠল। ধমকে উঠে রুদ্ধ হিসিয়ে বলে, হাই চুপ, মার জাতকে অসম্মান করিস শালা বাস্টার্ড। তারপর কিছু একটা ভেবে বলে, আজ শুধু হাতটাই ভেঙেছে, বুঝলি? তোর ভাগ্য খুব ভালো যে মেয়ের সাথে অসভ্যতা করেছিস না। যদি তার পাশেরটার দিকে ভুলে চোখ তুলে তাকাতে, তাহলে আজ তুই 3.5 হাত মাটির নিচে পুঁতে থাকতে। তারপর ইচ্ছে মতোই কেলিয়ে বলে, তাই বলে কি একেবারে মাফ নাকি? হুম, যাও। যাও, এখনই কি আপুর কাছে ক্ষমা চা। রুদ্ধর গর্জনে উপস্থিত সবাই কেঁপে উঠল। আদমরা ছেলেটাও কোনো রকমে গিয়ে স্নিগ্ধার কাছে ক্ষমা চাইতে নেয়। ফের গর্জে উঠে রুদ্ধ। হাই, এভাবে না, পা ধরে ক্ষমা চা। ছেলেটিও তাই করে, আর স্নিগ্ধাও ক্ষমা করে দেয়। না হলে আজ এই ছেলে যেত। রুদ্ধকে যেই না বলতে যাবে ছেলেটা প্রভাকে কি বলেছে, তখনই স্নিগ্ধার হাত চেপে ধরে প্রভা। ফিসফিস করে বলে, একদম না, এসব ভুলেও বলিস না। চেপে যা, নয়তো আজ এই ছেলে মাটির তলাতেই যাবে। একবার প্রভার ভীত মুখটার দিকে দেখে আবার ছেলেটার এমন আদমরা দশা দেখে স্নিগ্ধ এবার চেপে গেল কথাটা।
ভার্সিটির মাঠে গোল হয়ে বসে এক প্রকার আলোচনায় মত্ত হয়ে আছে প্রভার বন্ধু মহল। তাদের আলোচনার মূল বিষয়বস্তু কিছুক্ষণ আগের ক্যান্টিনে ঘটে যাওয়া ঘটনা। ধ্রুব তো রীতিমতো ফুঁসছে রাগে। সেই রাগ কন্ট্রোল করতে না পেরে এবার উগরেই দিল স্নিগ্ধার উপরে। বেচারি স্নিগ্ধা কিছু বুঝলই না। আগে তো ঝামেলাটা সে বয়েছে, তার উপর ধ্রুব যেভাবে ওর উপর চড়া হচ্ছে তাতে মনে হচ্ছে অসম্মানটা স্নিগ্ধাকে না বরং ধ্রুবকেই করা হয়েছে। স্নিগ্ধা না বুঝলো, প্রভা ঠিকই বুঝলো আসল ব্যাপারটা কি, তাই তো মিটিমিটি হাসছে সে। এই তো গত বছরে বসন্ত বরণ উৎসবের কথাটা। স্নিগ্ধা লাল আর সাদা মিশেলে একটা শাড়ি পরেছিল বাংলা গ্রাম্য স্টাইলে। এত সুন্দর দেখাচ্ছিল মেয়েটাকে। ধ্রুব তো একদিনে স্নিগ্ধার দিকেই তাকিয়েছিল। সবার আড়ালে হলেও আড়াল হয়নি প্রভার। চট করে ধরে ফেলেছিল বন্ধুর মনোভাব। ধ্রুবকে চেপে ধরতে অজ্ঞতা ওকে সব উগলেই দিতে হয়েছিল প্রভার কাছে। এ ব্যাপারটা অবশ্য সিক্রেট, প্রভা বাদে কেউই জানে না। বন্ধু মহলে সবচেয়ে বিচক্ষণ প্রভা, তারপরে তুরাজ। হ্যাঁ, এটাও ঠিক, তুরাজ একটু ভবঘুরে টাইপ, বাড়ির বড় মেয়ে হওয়ায় প্রভার বুদ্ধি আর বুঝ একটু বেশি। প্রভা খাস ইন্ট্রোভার্ট না, কিন্তু তার মানুষের সাথে মিশতে একটু সময় লাগে। আবার ইন্ট্রোভার্ট একদম প্রপার, যে কারণে এখন পর্যন্ত একটা ফ্রেন্ডও জোটাতে পারেনি। ফ্যামিলির সাথেই মেয়েটা থাকে, এই কারণে বোধহয় রুদ্ধকে মনে ধরেছে। বাকিদের সাথে তো মিশে না, তাই জানেও না। যেখানে জানা নেই সেখানেই প্রেম একটু কঠিন, আবার অসম্ভব নয়। বোনের মতোই সে বুঝতার, সর্বদা অন্যের ভালো চাইবে, হিংসে সে করে না। আভা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে সে হলো তার আপাই। ছোট থেকে তো প্রভাই তাকে বড় করেছে। এখন যদি প্রভা বলে সে রুদ্ধকে ভালোবাসে, নির্দ্বিধায় আভা মাঝ থেকে সরে যাবে। তনয়াও বোনদের সাথে থাকতে থাকতে বুঝে সব কিছুই, কিন্তু ছোট হওয়ায় আর এক্সট্রোভার্ট হওয়ার চঞ্চলতা ওর একটু বেশিই। এই দিক দিয়ে ভিন্ন রুদ্ধ, প্রভার বিপরীত সে। তার মধ্যে সিনসিয়ারনেস কে সে জানেই না। সারাদিন চই চই করে ঘুরে বেড়াবে, ছন্নছাড়া ভবঘুরে একটা ছেলে। প্রভাবাদে তার লাইফে গুরুত্ব দেওয়ার মতো কিচ্ছুই নেই। হাসি ঠাট্টা আর মৌজ মস্তিতেই মেতে থাকবে, একদম উড়নচণ্ডী আর চঞ্চল। এরকম হওয়ার যথেষ্ট কারণও হলো, একে তো প্রভার পরে প্রথম ছেলে, তার উপর একমাত্র সবার আদর আহ্লাদে বাদর হয়েছে আর কি। আজকেও প্রভা তুরাজ পাশাপাশি বসেছে। ব্যাপারটা বেশ বিরক্ত হয়ে রুদ্ধ মুখ দিয়ে চবর্গীয় শব্দ বের করে। রুদ্ধ বুঝে পায় না এই তুরাজ সবসময় প্রভার সাথে কেন এমন চিপকে থাকে, কেন? আশ্চর্য। কপালে বৃথা আঙ্গুল ধরে স্লাইড করতে করতে পর্যবেক্ষণ করছিল রুদ্ধ। বিড়বিড় করে কিছু একটা বলে, ভাবভঙ্গি এমন যে উড়ে গিয়ে তুরাজকে এক লাথি দিয়ে সরিয়ে দিবে। পকেটে হাত গোজে অভ্যাস মতো ছোট গোল করে শীষ বাজাতে বাজাতে প্রভাতের দিকে যায় রুদ্ধ। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ছেলেটার ভেতরে এখন লাফা ফুটছে। নিজেদের মাঝখানে একজনের পায়ের অস্তিত্ব পেতেই ফিকুচকে যায় তুরাজের। মনে মনে বলে, এসে গেছে শালা, যখনই পপির সাথে থাকবো তখনই এইটাই টপকাবো তোর। এদিকে তুরাজের দিকে শক্ত চোখে তাকে মনে মনে আওড়া রুদ্ধ। আমার প্রভাতের পাশে বসা, দাঁড়া দেখাচ্ছে। তারপর মুখে হাসি করে তুরাজকে ছেলে ওদের মাঝখানে বসে পড়ে রুদ্ধ। পরপরই তুরাজের দিকে এক হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেক করার জন্য। তুরাজও মুখে জোরপূর্বক হাসি টেনে হ্যান্ডশেক করে। তখন রুদ্ধ জিজ্ঞেস করে, কে তোরাজ ভাই, খবর ভালো? হ্যাঁ একদম। তুরাজের উত্তর শুনে রুদ্ধ মনে মনে ভাবে, ভালো তো থাকবি এখন। আর তুরাজ ভাবে মনে মনে। দুই বান্দার একরকমই হাসি কথোপকথন দেখে কপালে ভাঁজ পড়ে প্রভার। দুজন একই গোয়ালের গরু। তুরাজ যেমন ছন্নছাড়া, রুদ্ধ তাই। কেউ কারো থেকে কম চায় না। তাই ওদের এই মধুর আলাপ কেন জানি প্রভাকে বিপদের গন্ধে দিচ্ছে। আজকে সকাল থেকেই আলোকপুঞ্জ বাড়িতে ছোটাছুটি লেগে আছে, এক প্রকার হুলস্থুল কাণ্ড। কারণ হচ্ছে গতকাল প্রভার নানু বাসায় দিয়ে প্রভার মামা ফোন দিয়েছিল প্রভাদের বাসার সকলের নিমন্ত্রণ করতে। প্রভার মামা তো বোনের বিয়ে, তাই বাড়ির সবাই যাবে। প্রথমেই ঠিক হয়েছিল তারা সকালবেলায় গাড়ি করে যাবে, কিন্তু পরে সিদ্ধান্ত হয় লঞ্চে করে যাবে সকলে। প্রভার নানু বাড়ি বরিশালে, আর বরিশালে যাবে লঞ্চ দিয়ে না গেলে মজা আছে নাকি। তাই রুদ্ধ আর তনয়া টিম বানিয়ে সবাইকে রাজি করিয়েছে।
প্রভারা নানু বাড়ি যায় না বললেই চলে, তাই তো প্রভা প্রথমে রাজি হয়নি। ওর নানু বাড়ি কাজিনদের সাথে ওর অত ভাব নেই, কথাও হয় না এখন এরকম জায়গায়। আর যাদের সাথে কথাই হয় না বললেই চলে তাদের সাথে মিশতে একটু আনইজি তো লাগবে। এই কারণে প্রভা যাবে না বলেছিল, কিন্তু রুদ্ধ আর ওর মা মহোদয় এমন একটা ভং ধরলো, শেষে ইমোশনাল ব্ল্যাকমেল করে রাজি করিয়েছে। এদিকে আভা প্রভারও এক কাঠি উপরে, সে যাবে না তো যাবেই না। অজুহাত হিসেবে পড়ালেখা করে এতদিন থাকতে পারবে না বলে জানালেও মাতা মহাশয়া এমন ধমক দেন বেচারি একদমই চুপসে যায়। বর্তমানে প্রভা বোনের ঘরে অবস্থান করেছে তাদের প্রিয় মায়ের সাথে, যে তার বিশ্ববিখ্যাত ভাষণগুলো ছাড়ছেন। উফ মা, বললাম তো যাব না। তোর মত কে চাইছে? আমি বলছি ব্যাগ গুছিয়ে নিতে, তুই নিবি? আমার পড়াশোনা। 2-1 দিন না করলে কিছু হবে না। ক্লাস মিস যাবে। যাক। আরে বাবা, আমার কথাটা তো বোঝার চেষ্টা করো। আমি কিছু বুঝতেও চাই না আর শুনতেও চাই না। মানুষের ছেলে মেয়েগুলো পড়তে বসতেই চায় না, আর আমি এই মেয়েটাকে উঠাতেই পারি না। এত পড়লে মাথাটা যাবে। এরকম চেঁচাতে চেঁচাতে রুম থেকে বের হয়ে যান এলিনা। এতক্ষণ যাবৎ মা বোনের ঝগড়ায় দেখছিল প্রভা বিছানায় বসে, আর আভা বরাবরের মতো টেবিলে বসে আছে। শরীরে আলসেমি ভেঙে উঠে দাঁড়ায় প্রভা, বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে মিষ্টি করে হেসে বলে, বেস্ট অফ লাক, জলদি ব্যাগ গুছিয়ে নে। আপাই তুইও? হ্যাঁ আমিও। কিন্তু তুই তো জানিস আমি মানুষের সাথে মিশতে পারি না। আমি আছি না, চিন্তা নেই। ফুস করে দম নিয়ে আভা জানায়। ঠিক আছে। নিজের রুমে বসে ব্যাগ গুছিয়ে নিচ্ছিল প্রভা, হঠাৎই কাপড় ভাঁজ করতে থাকা হাতটা থামিয়ে দেয়, একটু জোরেই বলে উঠছে, বাইরে এমন ঘুরঘুর করে উকি ঝুঁকি না দিয়ে যা বলতে চাস রুমে এসে বলে যা। অবাক হলো, সেসব পাত্তা না দিয়েই হন হন করে রুমে প্রবেশ করে রুদ্ধ। ভিতরে ঢুকে থাপ করে বেডে শটান হয়ে শুয়ে পড়ে, কাত হয়ে এক হাত মাথার নিচে দিয়ে আছোয়া হয়ে সঙ্গে সঙ্গে প্রভার দিকে তাকিয়ে বলে, তোরাজ ভাইদের কেন বলেছিস প্রভাত? আশ্চর্য, তুই তোর বন্ধুদের বলেছিস, আমি বললেই দোষ কোথায়? দোষ নেই তো। তাহলে কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করছিস কেন? ঠাস করে উঠে বসে রুদ্ধ উদ্গ্রীব হয়ে শুধ হয়। আরে বাবা, তুইও তোর বন্ধুদের বলতেই পারিস, কিন্তু তোরাজ ভাইকে কেন বললে? ভাঁজ বলে প্রভার কপালে বলল, মাথা গেছে তোর? বাকিরা আসবে তাহলে তুরাজ কি করলো? তাছাড়া ও আমার বেস্ট ফ্রেন্ড, ওকে কিভাবে বাদ দিব আমি? বয়াকারের ল, বাল ফ্রেন্ড আমার। তারপর যেভাবে এসেছিল ঠিক সেভাবেই কিন্তু ধূপধাপ পা ফেলে চলে যায় রুদ্ধ। ওর এমন অদ্ভুত আচরণে কিছুক্ষণ চোখ মুখ কুচকে তাকিয়ে থেকে কিছু একটা বুঝতে হেসে দেয় প্রভা, অস্ফুটে আওড়ালো, পাগল একটা। নিজের রুমে এসে চুল টেনে জীবানে বসে পড় রুদ্ধ, যেদের সাথে নিজেকে বলে, এই প্রভাত না কিছু বলছে না, বলদের মতো ওইটাকে নিচ্ছে আমাদের সাথে। ধর, কিচ্ছু ভালো লাগে না। তারপর আবার হুট করে উঠে দাঁড়ায়। ব্যাগপত্র গুছাতে হবে তো নাকি? কাভার্ড খুলে দাঁড়িয়ে রয়, কিছুই মাথায় আসছে না। আর এত চিন্তার কি আছে? প্রভাত আছে না? মনে মনে ভেবে গলা উঁচে চিৎকার করে ডাকতে থাকে, প্রভাত, প্রভাত। হতদন্ত হয়ে ছুটে আসে প্রভা, রুদ্ধের রুমের দরজার সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করে, কি হয়েছে কি? এভাবে ভেড়ার মতো চেঁচাচ্ছিস কেন? চঞ্চকিয়ার ভাব নিয়ে আঙুলের ইশারায় রুমে ডাকে রুদ্ধ। তারপর জীবানে আরাম করে বসে আদেশ ছুড়ে, আমার ব্যাগটা গুছিয়ে নিতে প্রভাত। থম মেরে দাঁড়িয়ে রয়ে প্রভা, মানে এই ছেলে এভাবে ওকে ডেকে এনেছে শুধুমাত্র ওর ব্যাগ গুছিয়ে দেওয়ার জন্য। কপালে বৃদ্ধাঙ্গুলি ঘষছে রুদ্ধ, দৃষ্টি তার সামনের দিকে তুরাজের হাস্যজল মুখখানার পানে। তুরাজ যে কিনা তার বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ওর বন্ধুদের সাথে কথা বলছে। 9টায় লঞ্চ ছাড়বে, কেবিন বুক করাই আগে থেকে, তবু আগে গিয়ে রিল্যাক্স হওয়ার জন্যই বিকেলেই বের হচ্ছে সবাই। এখন থেকে নিজেদের গাড়ি করে ওরা সবাই লঞ্চে যাবে। তারপর লঞ্চ ঘাটের ধারে আজিক রায়নের বন্ধুর বাসায় গাড়িগুলো রাখা হবে। কথা সেইটা না, কথা হচ্ছে তুরাজ বাইক এনেছে, নিশ্চিত বেটা প্রভাকে নিজের বাইকে বসানোর ধান্দায় আছে। এইদিকে রুদ্ধর বাইকটাও তো খারাপ হয়ে গেছে, সেই নিয়ে রুদ্ধ পারছে না কিছু করতে আর না কিছু সহ্য করতে। তার মেজাজ এখন এখানেই খারাপ সবচেয়ে বেশি। কেন বাইকটা এখন খারাপ হতে হবে?
তার ভাবনার মাঝেই প্রভা আসে। প্রভাকে দেখতেই তো মাথা ঝাড়া দিয়ে সব ভাবনা ফেলে দেয় রুদ্ধ। প্রভার হাত চেপে ধরে, হাতে টান পড়তে থেমে যেতে হয় প্রভাকে। জিজ্ঞাসা দৃষ্টিতেই রুদ্ধের দিকে তাকালে রুদ্ধ ভনিতা না করি বলে দেয়, সোজা গাড়ি থেকে উঠবে, ডানে ভাই কোনো দিক তাকাবে না। কিন্তু কেন? এবারেই থমকে ওঠে রুদ্ধ। যেটা বলেছি সেটাই করবে। তারপরও হাত ছেড়ে দিয়ে প্রভাকে যেতে ইশারা দেয়। প্রভাও আর কথা না বাড়িয়ে চলে যায়। প্রভাকে গাড়িতে উঠতে দেখে বাইকে বসা তুরাজ যেই না ডাকতে যাবে অমনি ওর কাঁধে চাপড় মেরে রুদ্ধ বলে, কি ব্যাপার তুরাজ ভাই, বাইক স্টার্ট দিন। রুদ্ধের গলা পেতে হকচকে যায় তুরাজ। অবাক হয়ে জিজ্ঞেস করে, এ কি, তুমি এখানে কি করছো রুদ্র? ওমা, কি করছে কি? আমি আপনার সাথে যাব, তাই এখানে। এখন কথা না বলে তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিন তো। কিন্তু আহা, কোনো কিন্তু নয়, আপনি দিন তো। অনিচ্ছা সত্ত্বেও গাড়ি স্টার্ট দেয় তুরাজ। মনে মনে ভাবে, বউ ও জামাইয়ের সাথে এত সময় থাকে না যতক্ষণ এই ঝামেলা আমার সাথে থাকে। 24 ঘন্টায় এটাই আমার সাথে চিপকে থাকে। সুপার গ্লুও বোধহয় এত ভালো কাজ করে না। এদিকে রুদ্ধর মনে মনে শয়তানি হেসে বলে, বাছা ধন, এত সহজে তো আমি তোমার পিছু ছাড়বো না, এ জন্ম তো নয়। গাড়ির মধ্য দিয়ে ওদের দুজনকে একসাথে দেখে তনয়া বলে উঠছে, প্রভাপু, আভাপু, এই রুদ্র ভাই আর তুরাজ ভাই সারাদিন এমন একসাথে থাকে কেন? বোধহয় একজন আরেকজনকে ছাড়া চলতে পারে না, তাই। আবার কথা শুনে প্রভাও কিছু বলে না, বরং চোখ বন্ধ করে সিটে মাথা এলিয়ে দেয় আর মিটিমিটি করে হাসতে থাকে, বিড়বিড় করে বলে, 203। উপস, শতান। হঠাৎই চোখ খুলে ফেলে, ভাবতে আরম্ভ করে। মেয়েদের তো সতীন বলে, ছেলেদের কি বলে? শতান? ধুর না। মাথায় জুৎসই কোনো উত্তর পেল না, চিন্তাই ছেড়ে দেয় প্রভা। লঞ্চে ওঠার সময় হিমশিম খাচ্ছিল প্রভা। ব্যাগ আগে রুদ্ধ নিয়ে গেছে, এখন ওর ওঠার পালা। প্রভার ভাবনার মাঝেই একটা পুরুষালী হাত তার সামনেই দেওয়া হয়। হাতের মালিকটি প্রভাকে উদ্দেশ্য করে বলে, হাতটা শক্ত করে ধর প্রভাত। রুদ্ধকে দেখে প্রচুর ব্যস্তই মনে হচ্ছে, কিন্তু তবুও প্রভার জন্য সে সর্বদা আছে। প্রভা ও রুদ্ধের মৃদু ঘমার্ত মুখশ্রীর পানে তাকে মিষ্টি করে হাসে। তারপর নিজের কোমল মেয়েলি হাতটা বাড়িয়ে দিয়ে বলে, ছাড়িস না কিন্তু। হাসি রুদ্ধ, সাথে হাসে ওর চোখ জোড়া, গভীর গলায় বলে, ছাড়বো না, তুই চাইলেও ছাড়বো না, তুই না চাইলেও ছাড়বো না। এই যে ধরলাম আমি রুদ্ধ, আমার প্রভাতের হাত আচমকাল এভাবেই ধরে রাখবো, ছাড়াছাড়ির কোনো জায়গায় নেই। প্রভা তো রুদ্ধের হাত ধরে উঠে গেছে, কিন্তু এইদিকে আরো একজন যে তার হাত বাড়িয়ে দিয়েছিল প্রভার জন্য, সেদিকে কারোই খেয়ালই নেই। তুরাজ নিজের হাতটা ওভাবেই বাড়িয়ে রেখে প্রভাদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। পরপর নিজের রুক্ষ পৌরুষালী হাতের ভাঁজের নরম তুলতুলে মেলি হাতের স্পর্শ পেতে ধ্যান ফিরে তুরাজের সামনে তাকিয়ে দেখে হাতের মালিক আর কেউ না, আভা। মুচকি হাসি উপহার দিয়ে কৃতজ্ঞতার সহিত আভা তুরাজকে জানায়, ধন্যবাদ তুরাজ ভাই। কপাল কুচকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালে আভা বিষয়টা বুঝিয়ে বলে, এই যে হাতটা বাড়িয়ে রাখলেন, আপনার বাড়ানো হাতটা ধরেই এখন আমি উপরে উঠে আসব। খেয়ালে আসে তুরাজের, বুঝলে সঙ্গে সঙ্গে আবার হাতটা শক্ত করে ধরে মুঠোবন্দি করে তুরাজ। জিভ গলায় বলে, চলো একসাথেই না হয় পথটা চলা যাক। চলুন। হাতটা ধরে যদি পথটা পার হই, সমস্যা আছে? কিসের সমস্যা? আপনি চাইলে আমার কোনো সমস্যা নেই। যে যার মতোই কেবিনে চলে যায়, আগে একটু জিরিয়ে নিবে, তারপর সবাই মিলে লঞ্চের ছাদে বসে লঞ্চ ছাড়া দেখবে। যেই ভাবা সেই কাজ। সবাই আসলেও অনুপস্থিত রুদ্ধ, আভা। প্রভার দায়িত্ব পড়েছে রুদ্ধকে ডেকে আনার আর তুরাজের আভাকে। তুরাজ যেতে না চাইলেও প্রভার উপর কথা বলতে পারেনি, কারণ বাকিরা সব তাদের পছন্দের মানুষের সাথে আছে। কেউ গোপনে পছন্দ করে, কেউ বা ওপেনে, কিন্তু পাশে আছে। তো প্রভা তুরাজকে পাঠিয়েছে, আর তার আরেকটা কারণ, প্রভা আসার সময় আভাকে ডেকে এসেছিল, কিন্তু সে আসবে নাই বলে জানায়। তখন তুরাজের ডাকে যদি আসে তাই আর কি। আর রুদ্ধের ব্যাপার সব প্রভার নখদর্পণে। বেশ বুঝেছে, এই ছেলেও না গেলে ও আসবেই না। আরও একটা ব্যাপার আছে, প্রভার মজাই লেগেছে। ব্যাপারটা হচ্ছে তুরাজ রুদ্ধকে নিয়ে যে যার মতো কেবিন বেছে নিয়েছে, সাথে কেবিন পার্টনার। বড় সদস্যরা মাস্টার কেবিন নিয়েছে আর ক্ষুদে সদস্যরা ডাবল বেডের সিঙ্গেল কেবিন। মানে একটা কেবিনে
দুটো করে বেড। তো সবার বাছাই শেষ হলে দেখা যায় রুদ্ধ ও তুরাজ এক কেবিনে। এক কথায় বলতে গেলে রুম পার্টনার। এই ব্যাপারে দুজনই বেশ বিরক্ত, তা ওদের মুখ দেখেই বোঝা যাচ্ছিল। দুজন দুজনের মুখ ফোঁতা করে রেখেছিল। ব্যাপার চায় ভালোই বিনোদন পেয়েছে প্রভা। ভাবনার মাঝে এই রুদ্ধের কেবিনের সামনে এসে হাজির হয় প্রভা। হাত উঁচিয়ে কেবিনের দরজার টোক্কা দিলে শুনতে পায় গম্ভীর টিপ পুরুষের ভয়েস। দরজা খোলা আছে প্রভাত, ভেতরে আয়। রুদ্ধের ওর উপস্থিতি বুঝতে অবাক হয় না প্রভা। অবাক হয় তখন যখন রুদ্ধ বুঝতো না। দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখে বেড সংলগ্ন দেয়ালে পিঠ ছেঁকে এক পা ভাঁজ করে আরেক পা সোজা করে রেখে বাম হাত কপালে ঠেকে চোখ বুজে বসে আছে সে। চল। প্রভার কথায় তড়ক করে চোখ খুলে তাকায় রুদ্ধ। বুঝলেও না বুঝার ভান করে জানতে চায় কোথায়? ছাদে কেন? লঞ্চ ছাড়া দেখতে, সবাই আছে ওখানে, তাই তাড়াতাড়ি চল। বলি আর কোনো শব্দ ব্যয় করে না। হাঁটতে গেলে পদযুগল থেমে যায় প্রভার। ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে প্রভা রুদ্ধর ওনা ধরে টেনে নিজের হাতের সাথে পেঁচাচ্ছে। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো রুদ্ধ প্রভার ওনা নিজের হাতের সাথে বেঁধে। তারপর জানায়, সবার থাকার দরকার নেই, সবাইকে আমার লাগবে না, যাকে লাগবে সে থাকলেই চলবে। প্রভাকে নিজের দিকে তাকাতে দেখে স্বভাব সুলভ হেসে উঠে রুদ্ধ বলে, চল এখন। অতঃপর ঠোঁট গোল করে শীষ বাজাতে বাজাতে ওভাবেই প্রভাকে নিয়ে হাঁটা দেয় রুদ্ধ। দরজা খুলতেই সামনে যে তুরাজকে দেখবে তা ঘুণাক্ষরও টের পায়নি আভা। একটু ইতস্তত বোধ করে, তবুও ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করে, কিছু কি বলবে তুরাজ ভাই? শান্ত গলায় তুরাজ শুধু এতটুকুই বলল, ছাদে সবাই ওয়েট করছে, চলো। আপনি যান, আমি যাব না। সামনে ফেলা এক কদম পুনরায় ঘুরিয়ে এনে দাঁড় হয় আভার সামনে। দুই হাতে ব্যাগের জিন্সের পকেটে গুজে সিনা টান টান করে বলে, তোমার ইচ্ছে জানতে চেয়েছি। এ পর্যায়ে অবাক হয় মেয়েটা। ইচ্ছে জানতে চাচ্ছে মানে কি প্রশ্ন করে। মানে? কথা না বলে আবার কবজি চেপে ধরে হাঁটা ধরে তুরাজ। বলতে লাগে, মানে আমি যখন বলেছি তুমি যাবে, তার মানে যাবে। আমার তোমাদের মতো মেয়েদের কন্ট্রোল করার ওয়ে খুব ভালো করে জানা আছে। আসলে তুরাজ একটু রেগে আছে। একে তো রুদ্ধ ব্যাটার সাথে ওর কেবিন শেয়ার করতে হবে, তার উপর মানা করলেও প্রভা ওকে আভাকে ডাকতে পাঠায়। উপরন্ত আভার নাকড়া সব মিলে তুরাজ ডিস্টার্ব। কিন্তু এদিকে তুরাজের বলা কথাটা ভালো লাগে না আভার। তোমাদের মতো মেয়ে বলতে তুরাজ কি বোঝাচ্ছে? আত্মসম্মান লাগে কথাটা। পাক খিচিয়ে দাঁড়িয়ে পড়ে আভা। এভাবেই হুট করে দাঁড়িয়ে পড়ায় কপাল কুঁচকে যায় তুরাজের। হাত মুচু করে শুধু বৃদ্ধা আঙ্গুল দিয়ে কপালে স্লাইড করে তুরাজ। মেজাজ খারাপ তার মধ্যে এই মেয়ের নকরা যেন যেতেই চায় না। রাগে দিক বেদিক ভুলে গিয়ে হাঁটুর নিচে হাত দিয়ে পাজা কোলে তুলে নেয় আভাকে। বেচারি তুরাজের এহেন কাজে আহামুখী হয়ে যায়। হাত পা ছুঁড়ে চেঁচিয়ে উঠে সে, এই কি করছেন? কি নামান আমাকে! ধমকে উঠে তুরাজ। চুপ, একটা ওয়ার্ডও শুনতে চাই না। তুরাজের বুকের মাঝে গুটিসুটি দিয়ে পড়ে আছে আভা। লজ্জায় মন চাচ্ছে তার আকাশে উড়াল দিতে। যেই মেয়ে কথা পর্যন্ত বলতে লজ্জা পায়, সেই মেয়ে এখন ঢেই ঢেই করে এক পুরুষের কোলে চড়ে লঞ্চের ছাদে উঠছে। হায়, এই জন্যই তো আভা এসেছে কিনা। আর এই লোকটাকে বললো, লোকটা ওর কোনো কথাই কানে নিচ্ছে না। আবার ভাবনার ইতি ঘটে সকলের সম্মস্বরে চিৎকার আর সিটি বাজানোর আওয়াজ পেয়ে। খরগোশের মতো উক্কি দিতেই দেখা মিলে ছাদে উপস্থিত সকলে। জনতা উৎসুক চোখে এই দিক পানি তাকিয়ে আছে। ব্যাস, আবার অবস্থা শেষ। বক্ষ তালু পর্যন্ত গরম হয়ে যাচ্ছে, গাল চামচের মতো লাল বর্ণ ধারণ করেছে যেন। এদিকে তুরাজের কোনো হেলদোল নেই, সে একদম নির্লিপ্ত, যেন এসব কিছুই সব স্বাভাবিক ঘটনা। প্রভাব বোনের অবস্থা বুঝলে তুরাজকে গিয়ে ফিসফিসিয়ে বলে, ওকে এভাবে কোলে তুলে এনেছিস কেন? তুই নামা তাড়াতাড়ি। তোর বোনকে আমি সারা জীবন কোলে করে রাখবো না, নামিয়েই দিচ্ছি। তাছাড়া তোর ঘাটতেরা বোন আসতে চাইছিল না, তাই বাধ্য হয়েছি কোলে নিতে। প্রভার সাথে কথা বলতে বলতে আবাকে নামিয়ে দেয় তুরাজ। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসে, যে যার মতো সময় কাটাচ্ছে। এ যেমন রুদ্ধ আর প্রভা পাশাপাশি দাঁড়িয়ে আছে, উপভোগ করছে লঞ্চ ছাড়ার সময়টাকে। রূপোর থালার মতন চার আলো এসে পড়েছে এই
দুই মানবীর উপর। প্রভার চুলগুলো হালকা বাতাসে উঠছে আর প্রভা চোখ বুজে লম্বা লম্বা শ্বাস নিচ্ছে। কেউ যে গভীর দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আছে সেদিকে বোধহয় খেয়াল নেই মেয়েটার। সে তো তার দুনিয়া আছে। অন্যদিকে রুদ্ধ অপলক তাকিয়ে আছে তার পাশে থাকা রমণীটির দিকে। মুগ্ধতা ছাড়া কিচ্ছু নেই এই চাহনিতে, কোনো কামুকতা কিংবা এরূপ অনুভূতি কিচ্ছু নেই। আছে শুধু একরাশ ভালো লাগা, ভালোবাসা। রুদ্ধ ও তার দুনিয়া নিয়ে ব্যস্ত। তার দুনিয়ার নাম প্রভা, রুদ্ধের ভাষায় রুদ্ধের প্রভাত। হাত ঠান্ডা হয়ে গেল প্রভাকে। দুই হাত একত্রিত করে ঘষতে দেখে মুচকি হাসল রুদ্ধ। তারপর প্রভার হাতটা নিয়ে ওর হাত সহ জ্যাকেটের পকেটে ঠুকিয়ে রাখলো। রুদ্ধর কাজে প্রভা ওর দিকে তাকাতে রুদ্ধ বলে হচ্ছে, এভাবেই থাক। মনের মাঝে এক পশলা ভালো লাগার বৃষ্টি এসে সারা শরীর মন জুড়িয়ে দিল। অধর কোণে ফুটে উঠল সুখের তৃপ্তির হাসি প্রভার। এদিকে যেমন এত সুন্দর একটা ভালোবাসাময়ী মুহূর্ত চলছে, অপরদিকে চলছে মান অভিমান। রাগ করে গাল ফুলিয়ে আছে ত্রিধা, আর ওর রাগ ভাঙাতে ব্যস্ত হয়ে পড়েছে বন্য। এখানে চলছে রাগ মান অভিমানের মিষ্টি একটা সময়। জান, আমি সত্যি বলেছি, সারার পোস্টে ইচ্ছে করে রিয়াক্ট দেইনি। বনের কথায় আরো তেতে উঠে ত্রিধা চিবিয়ে চিবিয়ে বলে, বাহ বাহ, নামও দেখি মনে আছে। তারপর নাটকীয় ভঙ্গিমায় হাততালিও দেয় ত্রিধা। ওর রিয়াকশন দেখে বন্য বেচারার বুঝা শেষ। ঝোঁক গিলে নিয়ে অসহায় ফেস বানিয়ে বলল বন্য, আচ্ছা বাবা, সরি বললাম তো, সরি আর কখনই হবে না। জান, এই জান। তবু ত্রিধাকে নিশ্চুপ থাকতে দেখে এবারে কান ধরে বন্য। মুখে যথাসম্ভব করুণ করে বলে, এই দেখো, কানে ধরেছি আর জীবনও কারো পোস্টে রিয়াক্ট দেব না। আর চোখে একবার এসব দেখে নিয়ে ত্রিধা জবাব দেয়, মনে থাকবে তো? ঘন ঘন মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করে। ত্রিধার বুঝি ওর প্রতি মায় হলো বলল, আচ্ছা। মাফ করে দিয়েছো? হুম। খুশিতে লাফিয়ে উঠল বন্য, জাপটে জড়িয়ে ধরল ত্রিধাকে, বলল, জান, আই লাভ ইউ সোনাম। আমি জানতাম আমার জান আমার উপর বেশিক্ষণ রাগ করে থাকতেই পারবে না। হাসলো ত্রিধা, নিজেও হাত দিয়ে ভালো করে ধরলো প্রেমিক পুরুষটাকে। মিশে গভীরতা মিশিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। এদের তো রাগ ভাঙানোর হলো, কিন্তু আরেক দিক প্রান্তে স্নিগ্ধ যে অধিকার বোধ নিয়ে রাগ ঝাড়ছে, কাচুমাচু মুখ নিয়ে দাঁড়িয়েছে তনয়া। সামনের জমের মতো দাঁড়িয়ে আছে জনাব স্নিগ্ধ মহাশয়। কি হলো, উত্তর দিচ্ছে না কেন? সেটা কে? রাগ নিয়ে ধমক দিতেই উঠতেই কেঁপে উঠল তনয়া। ভোতা মুখে জবাব দিল, সত্যি বলছি, ছেলেটাকে আমি চিনি না স্নিগ্ধ ভাই। তাহলে ছেলেটা তোমাকে যে স্টক করছে সেটা কাউকে জানাওনি কেন? আসলে আমি বুঝতে পারিনি এত কিছু হবে। হ্যাঁ, একেবারে হোটেলে গিয়ে খেয়ে দিত, তারপর জানাতে। সেরকম কিছুই হতো না। তোমাকে তো হাত উঠিয়ে আবারও নামিয়ে নিল স্নিগ্ধ। হাত শক্ত মুছো করে ফুসফুস আওয়াজ করছে, ঘাড় ডলছে রাগ নিয়ন্ত্রণ করতে। তনয়া তো স্নিগ্ধর হাত উঠানো দেখেই চোখ বুজে ফেলেছিল, কিন্তু যখন দেখলো কিছুই হলো না, তখনই পিটপিট করে চোখ মেলে তাকালো। রাগ করবে না? এই বোকা মেয়ের পেছনে নাকি এক ছেলে পড়েছে, আর মেয়েটা ফ্যামিলি কাউকে জানায়নি। স্নিগ্ধর লাগানো লোক এসে খবর না দিলে তো জানতেই পারতো না। হ্যাঁ, তনার পেছনে স্নিগ্ধ লোক লাগিয়েছে। পরে যখন স্টক করা ছেলেটার খোঁজ নেয় তখন জানে এই ছেলে এক নম্বরে বাজে একটা ছেলে। মেয়েদের ধর্ষণ পর্যন্ত করেছে। কতটা ডেঞ্জারাস হতো ভাবা যায়। এরা তো এদের রাগ নিয়ে আছে, কিন্তু এদিকে ধ্রুব তার প্রেমিক মন জাগিয়ে তুলে স্নিগ্ধা সব আবদার পূরণ করছে। স্নিগ্ধা যখন যেটা খেতে চাচ্ছে ওকে কিনে দিচ্ছে। কিছুক্ষণ আগেও তো পেয়ারা মাখানি চানাচুর বানানি কিনে দিয়েছে, এখন ছবি তুলে দিচ্ছে। স্নিগ্ধা বিভিন্ন পোজে দাঁড়াচ্ছে আর ধ্রুব তার ছবি তুলছে। শখানেক ছবি বোধহয় তুলে ফেলেছে, তবু একটু অধৈর্য হয়নি ধ্রুব, বরং আরও ওকে উৎসাহ দিচ্ছে। এতে ধ্রুব পুরস্কার হিসেবে পাচ্ছে স্নিগ্ধার স্নিগ্ধ মাখা হাসি। আর এই জিনিসটা দেখে ধ্রুব ঘায়েল। এই যে স্নিগ্ধা এত এত আবদার করছে, ধ্রুব কিন্তু একটু বিরক্ত হচ্ছে না, উল্টো তৃপ্তি নিয়ে সবগুলো আবদার মেটাচ্ছে। আর এইসব দৃশ্য মানে এদের সব কীর্তিকলাপ পর্যবেক্ষণ করছে তুরাজ আর আভা।
দুজনেই লঞ্চের রেলিংয়ের পিঠ ছেঁকিয়ে বুকে আড়াআড়ি ভাবে হাত গুজে দাঁড়িয়ে আছে। দুজনে পাশাপাশি হলেও কিছুটা দূরত্ব রেখেই দাঁড়িয়ে আছে তারা। তুরাজ পরেছে ব্যাগের জিন্স আর অ্যাশ কালারের টি শার্টের, তার উপরে ব্ল্যাক জ্যাকেটের চেন খোলা। আভা পরেছে খয়েরি রঙের থ্রি পিস সেট, উপরে গায়ে জড়িয়েছে সাদা আর নীল মিশেলের চাদর। আভা তুরাজের কাঁধের নিচে পড়ায় কিউট দেখায়, কিন্তু পাশাপাশি দুজনকে এই যে এরা দুজন একে অন্যের থেকে দূরে আছে। কে বলতে পারে, হয়তো নিয়তি এদের একই করে দিবে, কিংবা দুজনই একতরফা ভালোবাসা জাতাকলে পিষ্ট হবে। মিলন তাদের নাও হতে পারে। যাই হোক, ওরা তো দুজন বাকিদের খেয়ালে আছে, কিন্তু তারা কি জানে তাদের দুজনকে পাশাপাশি কতটা সুন্দর লাগছে? প্রশ্নটা থাকলেও এর উত্তর ওদের নিকট নেই, কারণ ওরা মরীচিকার পিছনে আছে। আজকে গায়ে হলুদ। প্রভারা এতটা পথ জার্নি করে আসায় ক্লান্ত হয়ে গেছে, তাই সবাই রেস্ট নিচ্ছে। এলিনারা এক ভাই এক বোন। প্রভা নানা নানু কেউই বেঁচে নেই। এলিনার ভাইয়ের নাম এলেন, এলিনের স্ত্রী প্রাপ্তি এবং তাদের একমাত্র মেয়ে প্রণীতা। কিছু জটিলতার কারণে আর কোনো ছেলে মেয়ে নেই। মেয়ে বড্ড আদরের, কোনো ইচ্ছেই তার ফেলে দেয় না, উল্টো মেয়েকে পছন্দকে সমর্থন করে তার মনের মানুষের সাথেই তাকে বিয়ে দিচ্ছেন। প্রণীতা সবে ভার্সিটি উঠেছে, 2 বছর প্রেমের পর এখন মনের মানুষকে বিয়ে করেছে। বেজায় খুশি সে। প্রভাদের আর কোনো আত্মীয় কিংবা কাজিন নেই। প্রাপ্তির নানু বাড়িরও না। প্রণীতার মাও এক মেয়েকে ছিলেন। প্রণীতার নানা নানু বাদে আর কোনো লোক নেই। পাড়াপড়শিরাই মাতিয়ে আছে বাড়িটা। রান্নাঘরে বসে পাশের বাসার কিছু চাচি খালারা বাটাবাটি করছেন, হলুদ মেহেদি পাতা এসব বাটছেন আর কানাঘুষা করছেন। কার বিয়ে কেমন ছিল, জামাই দেখতে কেমন, কি কি দিয়েছে, এইসব ইত্যাদি ইত্যাদি কথা। চুলাতে চা করতে করতে শুধু হুম হা করছে প্রাপ্তি। আসলে তিনি খুব নরম গোছের মানুষ, যে যা বলবে তাই শুনবে। পাশে বাটিতে তরকারি কাটছেন এলিনা। যাদের রেস্ট করতে পাঠিয়েছে তিনি ভাবির কাজে সাহায্য করতে বসেছেন। না হয় রুহানি আর রিয়ানাও বলেছিল কাজ করবে, সেই জোর করে পাঠিয়ে দিয়েছে। ব্যাপারটা কেমন দেখাবে না যদি তারা কাজ করে। তাই এই এলাকায় এলিনাদের বাড়িটাই বড় আর নামদামের বাড়ি। পাশের কলোনির মতো আরও অনেক বাড়ি আছে। এসবের মাঝে রান্নাঘরে এসে উপস্থিত হয় প্রভা। প্রভাকে দেখতেই তার মামি প্রাপ্তি তাকে বলে, এই তো দাঁড়া, চা ঢেলে দিচ্ছি। প্রভাকে উদ্দেশ্য করে সেখানে উপস্থিত এক মহিলা জিজ্ঞেস করে, কি লো এলি, এইটা না তোর বড় মাইয়াডা? এলিনা মাথা নাড়িয়ে সায় জানাতেই মহিলাটা তার মুখের এক্সপ্রেশন কেমন যেন করে উঠল, বলে, ও মাইয়া তো দেখুন যায় মেলা বড় হইছে। তখনই পাশ থেকে একজন ফোরন কাটে, তা মাইয়ারে বিয়া দিবি না এলি? বড় বইন ওইয়া ছোট বইনের বিয়া খাওন কি কম শরমের? পাটাতে বাড়তে থাকা মহিলাটা এবার বলে উঠছে, কিলো সেমরি, তোর আবার কোনো সমস্যা টমস্যা আসেনি? প্রভার কিছু বলার আগে এলিনা জবাব দেয়, আরে কাকি, না না সেরকম কিছুই না, বাপ চায় মেয়ে পড়াশোনা করুক। মহিলাটা নিজের মুখের মোচড় দিয়ে বলে, তো হালাইয়া মাইয়া মানুষ এত পড়াইয়া কি হইব? আমি কই হন, জলুস থাকতে থাকতেই মাইয়া বিয়া দে। এলিনা ঝামেলায় জড়াতে চাইছে না, তাই হেসে বলে, জি জি। তারপর নিজের মেয়ের দিকে তাকিয়ে বলে, প্রভা চা নিয়ে যাও। প্রভাও এইরকমই একটা সুযোগের অপেক্ষায় ছিল। তাড়াতাড়ি চা বিস্কিট মুড়ি নিয়ে চলে গেল সেখান থেকে। যাওয়ার সময় হঠাৎই থেকে গেল সে। রান্নাঘরের সামনে পিলারের সাথে হেলান দিয়ে বুকে 2 হাত গুজে দাঁড়িয়ে আছে রুদ্ধর শক্ত মুখাব দেখে ঘাবড়ে গেল প্রভা। কিছু বলতে নিষেধ করলো প্রভাকে ছাঞ্চা গলায় বলে, তুই উপরে যা প্রভাত। অজ্ঞতা প্রভাকেও চলে যেতে হয়। মুখে শয়তানি এক হাসি ফুটিয়ে এগিয়ে যায় সামনের দিকে রুদ্ধ। সবাই মনোযোগ আকর্ষণ করতে বলে, আসসালামু আলাইকুম, আন্টি ইজ গন। সবাই তার দিকে তাকালে সে নিজের চকচকে দাঁতগুলো দেখিয়ে বলে, মেয়ের বয়স দেখলেন, ছেলে বয়স দেখলেন না? আমারও তো বয়স হয়েছে, বলতে গেলে বিয়ে করার মতো পারফেক্ট বয়স। তাহলে শুধু প্রভাতটা দেখলেই হবে? ওর কথা একজন পরিচয় জানতে চাইলে প্রাপ্তি বলে, ও রুদ্ধ।
এলিনা আপার মেজু জায়ের ছেলে। ছেলে মানুষের আবার বয়স ধরতে আসেনি। কেন নেই? আমি তো এসব কথা শুনবো না। মেয়ের বিয়ে দিবেন, ছেলেরা আছে, তাদের এখন আয়োজন শুরু করুন। বিয়ে করে বউ নিয়ে বাড়ি যাব। প্রাপ্তির কথা শেষ হতে একজন তার কথা শুরু করে। কয়েক সেকেন্ডের জন্য সবাই থম মেরে বসে, ভাষা হারিয়ে ফেলেছে। তাই পরিস্থিতি সমাধান করতেই এলিনা বলে, আরে ও মজা করছে। সবাই মজায় উড়িয়ে নিলেও পেছনে দাঁড়ানো রুহানি ব্যাপারটা মজায় উড়াতেই পারল না। তার চিন্তা বেড়ে গেল। ছুটলেন স্বামীর নিকট। এর বিহিত না করলে কিছু একটা ঘটে যাবে। মেয়ে সবাই গোল হয়ে প্রণীতার বিছানায় বসে আছে। সকলের উদ্দেশ্য প্রথম কথা প্রণীতার বান্ধবী স্রোত রাখে। আচ্ছা, তাহলে কোন কালারের শাড়ি পরা হবে? আমি বলি। তনয়ার উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ওঠে প্রণীতা। তার কথা সাহায্য জানালে সে তার মতামত দেয়। লাল পাড়ের বাসন্তী রঙের শাড়ির সাথে লাল ব্লাউজ কেমন হবে? দারুণ হবে। তনার কথার জবাবে ত্রিধা বলে উঠছে। তার কথায় বাকি সবাইও সম্মতি প্রকাশ করে। এরই মাঝে স্নিগ্ধা বলে, এবার আবার কিছু কথা আছে। কি? স্রোত জানতে চাইলে স্নিগ্ধা বলে, আমরা সবাই গ্রাম্য স্টাইলে শাড়ি পরবো। আইডিয়া খারাপ না। তাদের কথার মাঝে ফোরন কাটে ত্রিধা। যেহেতু ঠিক হয়ে গেছে, তাই আমাদের উচিত তাড়াতাড়ি মার্কেটে যাওয়া, কিন্তু সময় লাগবে, সাথে সাজগোজের ব্যাপার। সবার সম্মতি প্রকাশ করে তখনই প্রণীতা বলে ওঠে, আমরা সবাই কথা বলছি। প্রভা আপু আর আভা, তোমরা কিছু বলছো না কেন? তোমরা ঠিক করো, আমি আসলে এগুলো কিছু বুঝি না তো। এটা কেমন কথা আভা? এরকম বললে তো হবে না। স্রোতের কথা এবার প্রভা বলে, ওকে কিছু জিজ্ঞেস করো না স্রোত, ও এমনই। এখানে এত সময় আছে, এই অনেক মিশতে পারে না ও। কেন পারবে না? সবার সাথেই কথা বলতে হবে। ছাড়ো না স্নিগ্ধা, তোমরা কিছু মনে না করলে আমি কিছু বলতে পারি? হ্যাঁ বলো। তনয়া জবাব দিলে বাকিরাও বলতে বলে। আমরা অর্নামেন্টস হিসেবে তাজা গাঁদা ফুল, গোলাপ আর বেলি ইউজ করতে পারি। প্রভার কথা শুনে ত্রিধা বলে, এটা আমিও ভেবেছিলাম। তাহলে তো হয়েই গেল। সব যেহেতু ঠিক, তখন আমাদের আর দেরি করা উচিত হবে না। স্রোতের কথায় স্নিগ্ধা বলে, আচ্ছা, আমাদের তো হলো, এখন ছেলে পার্টির কি খবর? ওদের তো যেতে হবে নাকি? কেউ একজন খোঁজ নিয়ে আসো, ওদের কত দূর। প্রণীতার কথায় পিছে আভা তনয়াকে উদ্দেশ্য করেই বলে, তনু তুই গিয়ে দেখে আয় তো। তনয়া চলে গেলে স্রোত প্রণীতাকে জিজ্ঞেস করে, মেকআপ আর্টিস্ট আসবে নাকি আমরাই তোকে সাজাবো? প্রণীতা উত্তর দেয়, ও বাড়ির থেকে শুধু বিয়ের জন্য মেকআপ আর্টিস্ট ঠিক করেছে, গায়ে হলুদে কিছু বলেনি। স্নিগ্ধা বলে, তাহলে আমরাই সাজাবো আমাদের ব্রাইডকে। আচ্ছা, এখন মেন কথায় আসা যাক। ত্রিধার কথায় স্রোত জিজ্ঞেস করে, সব মেন কথা কি আবার? ছেলেদের সাথে তো দুজন মেয়েকেও যেতে হবে, ওরা তো ঠিক করে সব আনতে পারবে না। শুনে প্রণীতা বলে, আমি বলি কি, প্রভা আপু যাক, সাথে আরেকজন কেউ। তখনই রুমে ঢুকতে ঢুকতে তনয়া চিল্লিয়ে উঠছে, আমি যাব, আমি যাব। ধমক দিয়ে উঠলো আভা। তনু হচ্ছেটা কি? ওখানে তোমার কি কোনো কাজ নেই? না, আমি যাব। ও প্রভাপু, আমাকেও নাও। আচ্ছা থাক, ও যাবে। আনে তনয়া খুশি হলো। স্নিগ্ধা বলে, প্রভা ও ছোট, কিছু বুঝবে না। সমস্যা নেই, আরেকজন কাউকে নিয়ে গেলেই হবে। আজকের দিনে ওর মন খারাপ হোক, সেটা আমি চাই না। প্রভার সাথে একমত পোষণ করে প্রণীতা। সে বলে, থাক তনয়া, যাক, সাথে স্রোত তুইও যা, ওদের গাইড করতে পারবি। আর প্রভা আপু তো আছেই। ত্রিধা বলে, হ্যাঁ তাই ঠিক। যখনই শুনলো প্রভা যাবে তখনই মার্কেটে যেতে এক পায়ে খাড়া রুদ্ধ, যাকে এতক্ষণ ধরে বেঁধেও রাজি করানো যাচ্ছিল না। অবশেষে ছেলেদের থেকে রুদ্ধ। স্নিগ্ধ যাবে, বর্ণ তার গার্লফ্রেন্ডকে ছাড়া নড়তে নারাজ। ধ্রুব অজুহাত হিসেবে দেখিয়েছে সে এদিকে ডেকোরেশনের কাজ দেখবে। আর তুরাজ, সে পাতা তো কোনো খবরই নেই। সে যে ঘুম দিয়েছে, মিটিং করার টাইমে জাগাতে গেলে জানিয়েছে তার কোনো নিজস্ব মতামত নেই, সবার পছন্দই তার পছন্দ। বাইক ঢাকায় রেখে আসায় এখন আফসোস করছে রুদ্ধ। বাইক থাকলে এখন সে তার প্রভাকে বাইক ভ্রমণ করাতে পারতো। যাকে কি আর করার। তারা অটো নিয়েছে। পেছনের ব্যাক সিটে প্রভা, তনয়া, স্রোত বসেছে। আর তাদের মুখোমুখি হয়ে রুদ্ধ স্নিগ্ধ বসেছে। দুজনের শরীর স্বাস্থ্য ভালো হওয়াতে বসতে বেশ বেগ পোহাতে হচ্ছে।
তার উপর অটভ্রমণ রুদ্ধ স্নিগ্ধ আর তনয়ের জন্য একদমই নতুন, ভয়ও পাচ্ছে। তনয়কে প্রভা আর স্রোতের মাঝখানে বসানোতে বেশি অসুবিধা না হলেও বাকি দুজনের এইভাবে বেকায়দায় দেখে না চাইতেও হেসে ফেলেছে প্রভা স্রোত। প্রভার হাসি দেখে রুদ্ধ ওর দিকে অসহায় দৃষ্টিতে তাকায়, যার অর্থ প্রভাত, তুইও হাসছিস এভাবে? অটো থেকে নেমেছে সেই থেকে এখন অবধি প্রভার নরম ছোটখাটো হাতটা রুদ্ধের বিশাল আকার হাতের মাঝে বন্দি। খুব যত্নের সাথে প্রভার হাতটা নিজের মুঠোয় পুড়ে আছে রুদ্ধ, যেন হাত ছাড়লে এই ভিড়ের মাঝে হারিয়ে যাবে প্রভা। একটা ছোট বাচ্চার মতো আগলে রেখেছে পুরোটা সময় প্রভাকে রুদ্ধের এই ছোট ছোট আদুরে যত্নগুলো ভীষণ উপভোগ করে প্রভা। তার খুব ভালো লাগে। এই যে এখনো মিটিমিটি হাসছে আড়ালে আবজালে, সেও চায় রুদ্ধ তাকে এভাবে যত্নে রাখুক, কিন্তু নিয়তিতে কি আছে তা কেউ বলতে পারে না। প্রভার আফসোস নেই, বরং ও বর্তমান উপভোগ করতে জানে। মার্কেটের পুরো সময় রুদ্ধ যেন বড় হয়ে গেছে। প্রভার প্রতি দায়িত্ব ছিল তার, পাল্লাটাও বেশি ছিল। সবার শাড়ি, জুয়েলারি, ফুল, স্রোত তনয়া প্রভা পছন্দ করলেও প্রভার সব জিনিস রুদ্ধ পছন্দ করে কিনেছে, তাও নিজ তাগিদে। বাকিতে জিনিস কেনার সময় আগ্রহ দেখায়নি কোনো। এমনকি প্রভার জন্য সম্পূর্ণ আলাদাভাবে কোথা থেকে যেন খুঁজে খুঁজে ফুল আর ফুলের অর্নামেন্টস কিনেছে। দোকানদাররাও বলেছে এরকম পাওয়া ভাগ্যের ব্যাপার মা। কেউ কেউ দোয়া করছে তাদের জন্য এভাবেই সারা জীবন থেকো বলে। সব শুনে প্রভা কখনো হেসেছে, কখনো তার মনে বয়ে গেছে ভালো লাগা, কখনো মস্তিষ্কে হানা দিয়েছে ভবিষ্যতের কথা। মেয়ে পার্টি সব আবার একসাথে বসেছে, জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা দেখতে। স্রোত সব কিছু বুঝিয়ে দিছিল সবারই। সব পছন্দ হলেও প্রণীতার ফুলগুলো ঠিক মনে ধরেনি। ওর মতে আরও বড় আর তাজা হলে ভালো হতো। বিয়ে তো একবারই হয়, আর আজ তো সবাই ওকেই দেখবে, সেখানে মাথায় যদি এরকম ছোট্ট আর নেতানো ফুল দেয় ভালো লাগবে না। প্রণীতার কথা শুনে তনয় বলে, রুদ্র ভাই প্রভাপুর জন্য যে ফুলগুলো নিয়েছে ওগুলো খুব সুন্দর, বড় আর তাজাও। তনার কথা স্রোত সায় জানালো। প্রণীতা জিজ্ঞেস করে, সেগুলো কোথায় তাহলে? প্রভাপুর কাছে? প্রভা ফ্রেশ হতে ওয়াশরুমে গিয়েছিল, স্রোত জানায়। এগুলো ওর সেই কাজিনের কাছে। তারপর কৌতূহল নিয়ে আবারও বলতে লাগে, জানিস ওর সেই কাজিন ওর জিনিস সব আলাদা কিনেছে, তাও নিজ পছন্দে। তা না হয় বুঝলাম, এখন ফুল তো লাগবে। রুদ্ধ ভাইয়ের থেকে নিয়ে আয় গিয়ে। আমি জানি প্রভাপু মানা করবে না। প্রভাপু মানা না করলেও রুদ্র ভাই দেয় কিনা তা দেখো। তনার কথা অবাক হয় স্রোত, জানতে চাইল কেন। তনয়া কিছু বলবে তার আগে রুদ্ধ সেখানে আসে। ও এসেছিল প্রভার কাছে, মূলত ভেবেছিল এখানেই আছে, কিন্তু যখন জানতে পারে প্রভা ও নির্দিষ্ট রুমে, তখন চলে যাওয়ার জন্য পা বাড়াতে পিছু ডাকে প্রণীতা। রুদ্ধ ভাই? রুদ্ধ দাঁড়াতে না চাইলেও দাঁড়ালো, প্রশ্ন করল, হ্যাঁ কিছু বলবে? আপনি নাকি প্রভাপুর জন্য আলাদা ফুল কিনেছেন, ওগুলো নাকি আর বড় আর সুন্দর? কিনেছি তো। ওই আর কি, আমাকে যদি ফুলগুলো দিতেন, আসলে আজকে সবাই দেখবে। প্রণীতাকে তার কথা শেষ করতে না দিয়ে সিরিয়াস গলায় আর গম্ভীর সুরে রুদ্ধ বলে, আমার প্রভাতে জিনিসের কোনো ভাগ নেই। ব্যাস। তারপর সেখান থেকে প্রস্থান করে রুদ্ধ, সঙ্গে পেছনে ফেলে যায় বিস্মিত কিছু মুখ, যার মাঝে তনয়া বিস্মিত হয় না এটা জানা কথা। সে এইসব দেখতে দেখতে অভ্যস্ত। গলা খাকারি দিয়ে তনয়া বলে, আমি বলেছিলাম রুদ্র ভাই জীবনেও প্রভাপুর কিছু কাউকে দিবে না। এখানে কেন ডাকলি এখন? কত কাজ আছে। আরে রাখ তোর কাজ, আগে আমার কাজ করতে হেল্প কর। সূর্যের আপনা আপনি কুচকে গেল প্রভার। ধ্রুব ধ্রুবর কথা শুনে, কি বলবি ক্লিয়ার করে বল। এত ঘুরিয়ে পেঁচিয়ে কেন বলছিস? আজ তো প্রপোজ ডে। তাতে কি হয়েছে? প্রপোজ করবো আমি। কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে প্রভা বলে, তুই আর প্রপোজ? আর ইউ সিরিয়াস ধ্রুব? ইয়া আই এম সিরিয়াস। ওদের কথার মাঝে সেখানে এসে উপস্থিত স্নিগ্ধ। যখন জানতে পারে ধ্রুব কোনো মেয়েকে নিজের মনের কথা বলবে, তখন সে তার জ্ঞানের বাণী খুলে বসে, উপায় বলতে থাকে, সাহস জোগায়, বন্ধুকে সর্বোচ্চ সাহায্য করছে। এদিকে জানেও না বন্ধুটি আর কাউকে না, ওর বোনকে প্রপোজ করতে চলেছে। হাসি পেল প্রভার, আটকাতে না পারে হেসে দিল। ওর হাসি দেখে কপালে ভাঁজ পড়ে স্নিগ্ধর। তুই এভাবে হাসছিস কেন? স্নিগ্ধর কথায় প্রভার হাসি যেন আরো বেড়ে গেল। ও ওভাবে হাসতে হাসতে বলল,
যাকে এত বুদ্ধি দিচ্ছিস মেয়ে পটাতে, জানিস মেয়েটাকে? কেন বলো তো? আমাদের পরিচিত কেউ নাকি? হ্যাঁ। কে রে? প্রভার আর স্নিগ্ধর কথা এই শীতের মাঝেও খামছে ধ্রুব। ঠোক গিলছে, নখ কামড়েছে। প্রভা জবাব দিল, তোর বোন। ও। পরপর বৃহৎ এক চিৎকার দিয়ে কি বলে উঠে স্নিগ্ধ। এতে হাসির মাত্রা বেড়ে যায় প্রভার। এক পলক ধ্রুবর দিকে তাকাতেই ধ্রুব একটা ভ্যাবলামার্কা হাসি উপহার দেয় স্নিগ্ধকে। ছাদের এক কোণে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে তুরাজ। অনুষ্ঠানের জন্য সব ছাদের অন্য প্রান্তে, কেউ এই দিকটায় নেই। একদম শান্ত আর নিরিবিলি। প্যান্টের পকেটে এক হাত গুজে রেখে ঠোঁটের ভাঁজে সিগারেট নিয়ে সেটা ফুঁকছে আর দোয়ার কুণ্ডলি আকাশে উড়িয়ে দিচ্ছে তুরাজ। কাঁচা হলুদ রঙের পাঞ্জাবি সিলেক্ট করা হয়েছে তার ছেলেদের জন্য। সেটাই পরে আছে পাঞ্জাবির হাতা, আবার কোনোই পর্যন্ত গুটিয়ে রেখেছে। পেশিবুল হাত আটোসাটো হয়ে থাকা পাঞ্জাবি, যা তুরাজের মাসাল স্পষ্টই বুঝাচ্ছে। চুলগুলো এলোমেলো হয়ে কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে। অসম্ভব সুদর্শন লাগছে তাকে। এলোমেলো ছেলেটাকেও মন কাড়ার মতোই সুন্দর লাগছে। আপনি সিগারেটও খান, জানতাম না তো। ড্রিনটিনে এক মেয়েলি আওয়াজ শুনলো। একটু নরমচরণ নেই তুরাজের মাঝে। কঞ্চের মালিককে সে তো শত মানুষের কথার মধ্যেও শনাক্ত করতে পারবে এই গলার স্বর যে তুরাজের বড্ড চেনা পরিচিত। তুমি আমার ব্যাপারে জানোই বা কি যে না জানার প্রশ্ন ওঠে? আবার দিকে না তাকিয়ে জবাব দেয় তুরাজ। তুরাজের প্রশ্ন শুনে আভা বলে, জানি না বলছেন। এবার সামনের দিকে তাক করা চোখ জোড়া দৃষ্টি দেয় পাশে দাঁড়ানো আভার চোখের দৃষ্টিতে। চোখে চোখ রেখেই তুরাজ বলে, জানো না, কিছুই জানো না। তাহলে জানতে চাই। চেষ্টাও করো না, আমাকে জানা বোঝা এত সহজ না। তাই নাকি? যদি জানি, যদি বুঝি আপনাকে আপনার থেকেও বেশি, তখন ধন্য হব, তবে আশা করছি সেই দিন কখনো আসবে না। ভবিষ্যৎ কেউ বলতে পারে না। তারপর আবারও সামনের দিকে তাকায় তুরাজ। তার দেখা দেখি আভাও তাকায়। এক দৃষ্টিতে দুজনেই তাকিয়ে থাকে শূন্যের দিকে। কিছুক্ষণ চলে তাদের মাঝে নীরবতা। তারপর অতঃপর নীরবতা ভেঙে তুরাজই বলে ওঠে, রুদ্ধকে ভালোবাসো কবে থেকে? চমকে উঠে আভা, ঘাবড়ে যাওয়া গলায় জিজ্ঞেস করে, মানে কি বলছেন? আমি কেন রুদ্ধ ভাইকে ভালোবাসতে যাব? হাসি তুরাজ বলে, মিথ্যা বলিও না মেয়ে, যেটা আমার দ্বারা হয় না সেটা করতে চেও না। আর চোখে একবার আবার চুপসানো মুখশ্রীর দিকে তাকিয়ে আবারও বলে উঠল তুরাজ, মানুষের মুখ বন্ধ থাকলেও তার চোখ কথা বলে। হয়তো তুমি ভালোবাসো প্রকাশে অক্ষম, অন্যদের মতো নিজের ভালোবাসা মেলে ধরতে জানো না, বা হয়তো রুদ্ধের অন্য কারোর প্রতি মনোযোগ তোমার ভালোবাসা ফিকে করে দিচ্ছে। আপনি দেখছি এসব ব্যাপারে ভালোই জানেন। আপনারও এরকম কোনো ব্যাপার আছে নাকি? হেসে উড়িয়ে দিল আভার কথাটা তুরাজ। প্রসঙ্গ পাল্টে জানতে চাইল, রুদ্ধকে পেতে কত দূর পর্যন্ত যেতে পারো? কত নিচের আমার অ্যাবিলিটি আছে তোমার? কেমন করে তাকায় তুরাজের দিকে আভা। তারপর থমথমে গলায় উত্তর দেয়, আভা নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানলেও ছিনিয়ে নিতে জানে না। আমি ভাগ্যকে বিশ্বাস করি। ভাগ্য থাকলে পাবো, নাইলে নাই। বিরক্ত নয়, মহা বিরক্ত প্রভা। হবে না, সে কখন থেকে রুদ্ধ ওকে আটকে রেখেছে, না নিজে বাইরে যাচ্ছে আর না ওকে যেতে দিচ্ছে। এসবের মানে কি রুদ্ধ? তোকে শাড়ি পরিতে ভীষণ আদর লাগছে, কুটুস কুটুস করে খেয়ে ফেলতে মন যাচ্ছে। তারপর নিজের হাতে থাকা ফুলগুলোর দিকে হা হুতাশ করে বলে, ইস, সামান্য শাড়ি দিয়ে যদি আমার প্রহৎকে এত সুন্দর লাগে, তাহলে ফুল দিলে তো একদম জীবন্ত পুতুল লাগবে। চোখ মুখ কুচকে চোখের পলক ঝাপড়ে তাকিয়ে আছে প্রভা। তার সামনে বসা রুদ্ধের পানে। প্রভার এইসব রিয়াকশন 2 টাকারও পাত্তা দেয় না রুদ্ধ। উল্টো বিজ্ঞতের মতো করে বলে, আমার মনে হয় তোর এই ফুল না পরা উচিত। বাইরে এত এত মানুষ, বোর এখানে সবাই আবার তোর দিকে তাকিয়ে থাকে। হঠাৎই মুখটাকে সিরিয়াস করে তুলে রুদ্ধ বলে, না না, আমি চাই না আমার প্রভাতের দিকে কেউ তাকিয়ে থাকুক। তুই বরং আজকে এই ঘরেই থাক, তোর বোরিং লাগবে না। কোম্পানি দেওয়ার জন্য আমি থাকবো। হতাশ প্রভা। এই ছেলেটাকে নিয়েও পারে না। এদিকে রুদ্ধ এক কথার মানুষ। তার উক্তি তার প্রভাতকে ভীষণ আদরে লাগছে। ভীষণ মানে ভীষণ টসটসে লাল আপেলের মতন। এমন অবস্থায় প্রভা বাইরে যাওয়া মানে রুদ্ধর মাথায় যেন বিনা বজ্রপাতে বাজ পড়া। না বাবা, রুদ্ধ থাকতে সে তার প্রভাতকে কোথাও যেতেই দিবে না।
বিয়ে খেয়ে আলোকুঞ্জ ও বাড়ির সকলে ফিরেছে আজ 3 দিন হলো। এরই মাঝে সেদিনের রুদ্ধের করা প্রভার জন্য প্রতিবাদ দেখে রুহানি আর হাত গুটিয়ে বসে থাকতে পারে। রুদ্ধকে বলেন পরে আলোচনা করে ঠিক করা হয় প্রভার বিয়েটাই আগে দেওয়া হবে, তারপর আভা আর রুদ্ধের ঘরোয়াভাবে প্রভার বিয়েটা সেরে ফেলা হবে, এই কথাই ঠিক হয়। বাড়ির বয়োজ্যেষ্ঠরা অবগত হলো এই ব্যাপারে ঘুণাক্ষরেও জানে না বাড়ির খুদে সদস্যরা। রুহানি বহুত কষ্টে রুদ্ধকে বাসার বাইরে পাঠিয়েছে, এই ছেলেটা যেতেই চায় না, কিভাবে যে পাঠিয়েছে সেটা কেবল সেই জানে। কারণ রুদ্ধ থাকলেও জীবনে প্রভার বিয়ে দেওয়া যেতই না। প্রভা মেয়ে হিসেবে ভালো হলেও একমাত্র ছেলের বউ হিসেবে বয়সে বড় মেয়েকে রুহানি চায় না, এসবে তার মন ছায় দেয় না। সমাজেরও তো একটা ব্যাপার আছে, লোক সমাজে কি বলবে, দূর এত চিন্তা নেওয়া যায় না। রুদ্ধকে পাঠিয়ে রুহানি এসেছে এলিনার ঘরে, দরজায় নক করে ভিতরে প্রবেশ করে। আপা, প্রভাকে তো সাজাতে হবে। আলমারি থেকে একটা লাল খয়েরি কাতানের শাড়ি বের করতে করতে এলিনা জবাব দেয়, এই তো শাড়ি বের করছি। তারপর আবার বলে, ছোট কোথায়, ওকে ডাক। আর আভা, তনু ওদেরও। ওদের জানানো কি ঠিক হবে? একটু পর তো এমনিও জেনে যাবে, এখন জানলে আরও সুবিধা। সাজাতে সাথে অয়েলিনকে সাহস যোগাবে। আচ্ছা। কথা শেষ করে রুম থেকে বের হতে নিলেই রুমে প্রবেশ করে রিয়ানাকে দেখে রুহানি বলে, ভালোই হয়েছে তুই এসেছিস, আপা তোকে ডেকেছিল। ও আচ্ছা, তুমি যাচ্ছ কোথায়? আভা আর তনয়াকে বলতে। ও। রিয়ানার মুখটা পানসে লাগে কেন জানি, তাকে দেখে মনে হয় যা হচ্ছে তাতে তার মত নেই। রুহানি চলে যেতেই রিয়ানা রুমের ভেতর যায়, গিয়ে এলিনাকে জিজ্ঞেস করে, বুবু যা হচ্ছে তা কি ঠিক? বুঝলো অবুঝের মতো জিজ্ঞেস করে, কিসের কথা বলছিস তুই ছোট? এই যে বিয়ের ব্যাপারটা। ও, মেয়ে বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে। সে দিতে তো হবেই, তাতে সমস্যা নেই, সমস্যা তো অন্য জায়গায়। থেমে যা তুই এখানেই, এ ব্যাপারে কিছু বলিস না। এড়িয়ে যাচ্ছ? বললাম না আমি এ ব্যাপারে কিছু শুনতে চাই না। চোয়াল ঝুলে পড়ে তনয় আর বড় বড় চোখে তাকিয়ে আছে ও সামনে দাঁড়ানো মেজো মায়ের দিকে। কি বললো প্রভাপুর বিয়ে, তাও আজ একটু পরে? এত বড় একটা শকিং খবর পেয়েও একটু ভাবান্তর হয় না আবার? সে নির্বিকার টেবিলে বসে বই পড়ছে। একটা কাজে আবার কাছে এসেছিল তনয়া, সেখানেই দুজনকে একসাথে পেয়ে প্রভার বিয়ের কথাটা বললেন রুহানি। অবাক সুরে প্রশ্ন করে তনয়া, প্রভাপুর বিয়ে? কি বলছো কি বড় মা? হ্যাঁ, এখন তাড়াতাড়ি ওকে সাজিয়ে দে তো, চল। তারপর আবাকে উদ্দেশ্য করে বললেন, আরে আভা, আর কত পড়বি তুই? একটু পর তোর বোনের বিয়ে, তুই এখন উঠে বোনের কাছে চল। ঠাস করে পড়তে থাকা বইটা বন্ধ করে দেয় আভা। সিরিয়াস গলায় জিজ্ঞেস করে, বোনের বিয়ে বোন জানে? না, ওকে এখন জানাবো, তুই উঠে আয় তো। বোনের মত নিয়েছো তোমরা? ওর আবার কিসের মত? আমরা কি খারাপ চাই নাকি? পাত্র কে? তুরাজ দেওয়ান, প্রভার যে বন্ধুটা আছে না, ও। আবার প্রশ্ন শুনে একগাল হেসে রুহানি উত্তর দিল। সবে মাত্র পানি মুখে নিয়েছিল তনয়া, তুরাজের নামটা শুনেই ছিটকে বেরিয়ে আসে মুখ নিয়ে, কাশি উঠে যায় সাথে সাথেই। ওর কাশি দেখে বিচলিত হয়ে পড়েন রুহানি। তনয়ার পিঠ বুলিয়ে দিয়ে বলেন, আরে আস্তে খাবি তো। তনয়া শুধু অস্ফুট স্বরে বলে উঠছে, তাই বলে তুরাজ ভাই? প্রভার রুমের দরজায় দাঁড়িয়ে আছে রুহানি, আভা আর তনয়া। ভিতর থেকে স্পষ্ট প্রভার উচ্চ কণ্ঠের আওয়াজ আসছে যে এই বিয়ে করবে না বলেই জানায়। এও জানায় তাকে কেন জানানো হয়নি, তার মতামত কেন নেওয়া হয়নি। রুহানি তনয়া ভিতরে ঢুকলেও আভা সেখানে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকে, এরপর কিছু একটা ভেবে এক ছুটে নিজের ঘরে চলে যায়। রুমে এসে ফোনটা হাতে নিয়ে ডায়াল করে পরিচিত একটা নাম্বারে 2 বার রিং হয়ে বেজে গেলে বিরক্ত হয়ে বিড়বিড় করে উঠল, ফোনটা ধরো রুদ্ধ ভাই। বলতে না বলতে এবার ফোনটা রিসিভ হয়। ওপাশ থেকে রুদ্ধ হ্যালো বলতে আভা সময় ব্যয় না করেই বলে, রুদ্ধ ভাই কোথায় তুমি? ভরাট গলে রুদ্ধ জবাব দেয়, কাজে এসেছি কেন? বাইরে এসো তাড়াতাড়ি, এদিকে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে।
রুদ্ধর বুকের মধ্যে থক করে উঠে মানুষপটে ফুটে উঠে প্রভার মুখটা। আজকে কেন জানি আসতে মন চাইছিল না, বারবার মন বলেছিল প্রভাতকে ছেড়ে না যেতে। কাপা কণ্ঠে রুদ্ধ জিজ্ঞেস করে, কি হয়েছে? বাড়ির সবাই আপার বিয়ে ঠিক করেছে তুরাজ ভাইয়ের সাথে। ব্যাস, আর কিছু শুনলই না রুদ্ধ। তৎক্ষণাৎ টুট টুট শব্দে ফোনটা বিচ্ছিন্ন হয়ে যায়। এই কারণে মা আজকে ওকে বাইরে পাঠিয়েছে। কাজ ফেলে সময় ব্যয় না করে বাইকে উঠে পড়ে রুদ্ধ। ফুল স্পিডে চালাতে লাগে। সেই বাড়ি থেকে একটু বেশি দূরে আছে, মিনিমাম 5 ঘন্টার রাস্তা। রুদ্ধর শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছে, শরীর কেমন অসাড় হয়ে যাচ্ছে। সে কি তবে তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা এতটা বাজেভাবে হারিয়ে ফেলবে? একদিকে যেমন বুক চাপা কষ্ট হচ্ছে, অন্যদিকে তেমন মায়ের উপর ভীষণ রাগ হচ্ছে। রুদ্ধ পারলে তো এই মুহূর্তেই চলে যেত। তার কাছে মনে হচ্ছে রাস্তা যেন আজ শেষ হচ্ছে না। সে যদি দেরি করে ফেলে, না কিচ্ছু ভাবতে পারছে না। তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। বারবার আসার সময় বলা প্রভার একটাই কথা মাথায় ঘুরছে, এসে আমায় পাবি তো? কেন বললো প্রভাত এই কথাটা? পাঁজরের ভেতর থাকা হৃৎপিণ্ডটা অস্বাভাবিক হারে লাফাচ্ছে, হাসপাস লাগছে, অস্থির অস্থির অনুভব হচ্ছে। রুদ্ধ বুঝি এবার পাগলই হয়ে যাবে।